প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌফিদুল হক। দর্শক, সামাজিক ব্যবসায়ী ধারণাটি বিভিন্নভাবে এটি আমাদের দেশে পরিচিতি পেয়েছে এবং সেই পরিচিতির প্রেক্ষাপটে মানুষকে প্রস্তুত করা একটি সমাজ বা কমিউনিটির মধ্যে যে ধরনের সম্পদ রয়েছে, মানুষের যে আর্থিকভাবে কিংবা সামাজিকভাবে ঘুরে দাঁড়ানোর যে সদিচ্ছা, সেই সদিচ্ছাগুলোতে ব্যাংকও কিন্তু নানাভাবে সহযোগিতা করছে এবং মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা, প্রয়োজন, এই ব্যাপারগুলোকে বিচার করে কিংবা নানাভাবে বিচার বিশ্লেষণ করে ব্যাংকগুলো কিন্তু নানা ধরনের যে প্রোডাক্ট অথবা সুযোগ সুবিধা তৈরি করে থাকে, যেগুলো ব্যাংকের ভাষায় ব্যাংকিং প্রোডাক্ট হিসাবে পরিচিত। সোশ্যাল বিজনেসের এই প্রসঙ্গটিও কিন্তু আসলে ব্যাংকের ইতিবাচক যে নজর কিংবা তাদের যে দৃষ্টিভঙ্গি এবং যে ধরনের প্রক্রিয়াগুলো তারা উপস্থাপন করে মানুষের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি অথবা অর্থনীতির চাকা পরিবর্তন করার ক্ষেত্রে যে কাজগুলো তারা করে থাকেন, সেই প্রসঙ্গগুলো কিন্তু ব্যাংকের সে আলোচনায় আছে। তারই ধারাবাহিকতায় কিংবা সূত্র ধরে সোশ্যাল যে বিজনেসের যে প্রসঙ্গ এবং এই বিষয়টিকে ব্যাংকগুলো কিভাবে দেখছে, তারা এই ধারণাটিকে কিভাবে গ্রহণ করছে, কিভাবে এর যে ক্লায়েন্ট অথবা টার্গেট পিপল তারা ঠিক করছে, কী ধরনের সেবাগুলো তারা প্রদান করছে এবং সেই সেবার ধরনের মধ্য দিয়ে একজন ব্যক্তির অথবা যিনি সেবা গ্রহীতা তার জীবনযাত্রা কিংবা তার পরিবার এবং ওই সমষ্টি বা যে সমাজে বা কমিউনিটিতে ওই ব্যক্তি বসবাস করেন, সেই কমিউনিটির অবস্থার কী ধরনের পরিবর্তন ঘটতে পারে, এই বিষয়গুলোকে ফোকাস করেই বা প্রাধান্য দিয়ে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি। তার প্রেক্ষাপটে আজকের যে আলোচ্য বিষয় কিংবা যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার শিরোনাম সামাজিক ব্যবসা, ধারণা ও প্রক্রিয়া। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি এই বিষয় নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং এই ধারণাটিকে কিভাবে মানুষের মধ্যে আরও বেশি বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষকে সম্পৃক্ত করা যায়, এই বিষয়টি নিয়ে কাজ করছেন, এরকম একজন বিষয়কে আমরা সম্মানিত আলোচক হিসাবে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আজকে আছেন মার্কেন্টাইল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূর-ই-আলম ভূঁইয়া। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই নূর ভাই, এইটা দিয়ে আলোচনাটি শুরু করি যে সোশ্যাল বিজনেসের তো নানা ধরনের অর্থ আছে, এক এক প্রফেশন এক একভাবে বিষয়টিকে দেখে। যদিও এর যে মূল বৈশিষ্ট্য কিংবা ফিলোসফির জায়গা থেকে খুব বেশি ভিন্নতার জায়গা আমরা লক্ষ্য করি না, কিন্তু ব্যাংক যখন সোশ্যাল বিজনেসকে সামনে এনে বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্ট অথবা সুযোগ সুবিধার গুলো উন্মুক্ত করছে বা এই অফার যখন মানুষের কাছে বা গ্রাহক বা জনগণের কাছে দিচ্ছে, তখন নিশ্চয়ই আপনারা সোশ্যাল বিজনেসের একটা ডেফিনেশন বা একটা কনসেপচুয়াল একটা ক্লারিফিকেশন আপনারা ঠিক করে নিয়েছেন। সেখান থেকে আলোচনাটি শুরু হোক যে সামাজিক ব্যবসা বলতে আপনারা কি বোঝাচ্ছেন বা আপনি কিভাবে বিষয়টিকে সংজ্ঞায়িত করবেন। সামাজিক ব্যবসা, এই ধারণাটি কোথা থেকে এসেছে এটাতে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে এটা কমিউনিটি বিজনেস, যে একটা কমিউনিটিকে টার্গেট অফ মানে পিপল সেখানে যারা আছেন তাদেরকে তাদের জীবনমান উন্নয়নের জন্য। এবং এই সামাজিক ব্যবসা কিন্তু এটা কোনো কর্পোরেট বিজনেসকে গ্রো করানো না, একেবারে প্রান্তিক মানুষদেরকে ব্যবসায়ের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা, এটাই হচ্ছে সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য। মানে এক ধরনের সিএসআর বলা যেতে পারে, কর্পোরেট রেসপন্সিবিলিটির মতো আর কি। এটা সিএসআর না, সিএসআর হচ্ছে যেখানে ব্যাংকের একটা ফান্ড থাকে, সিএসআর ফান্ড থাকে, কিন্তু এই ফান্ডটা ব্যাংকের ডিপোজিটরদের ফান্ডই আমরা ব্যাংকের আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে পারি। ব্যাংকের এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি না, আমরা বিজনেস করব, কিন্তু আমার টার্গেট অফ কাস্টমার হচ্ছেন প্রান্তিক জনগণ যারা একটা কমিউনিটি বিলংস করে এবং তারা সেখানের ওই মানুষগুলোকে ওই প্রান্তিক লেভেলে তাদেরকে ইনভেস্ট করে তারা তাদের নিজেদের ভাগ্য উন্নয়ন করবে। এটা কিন্তু আসলে সামাজিক ব্যবসারই একটা অংশ হিসাবে এখন স্টার্ট আপ বিজনেস, এবং এই সারা দুনিয়া এখন স্টার্ট আপ বিজনেসে ইকুইটিতে অংশগ্রহণ করার জন্য তারা বড় বড় কর্পোরেট বডিগুলো তাদের ফান্ড আলাদা করে রাখছে, স্টার্ট আপ ফান্ডিং নামে তারা আপনার ফান্ড মানে আলাদা করে ভাবছে। এখন এই যে স্টার্টআপ অথবা আমরা উদ্যোক্তার যে প্রসঙ্গগুলোকে যদি বলি, সেটা দেশের বা জাতীয় অর্থনীতির প্রসঙ্গে কেমন ভূমিকা রাখতে পারে আমাদের দেশের বাস্তবতায়? আমি যদি আমার ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি তাহলে জিডিপি এভাবেই বাড়বে। এবং মানে আপনি বলছেন যে আমার পরিবর্তন মানে জিডিপির পরিবর্তন, আমার পরিবর্তন মানে সামাজিক ব্যবসা এই কনসেপ্টটাই মানে বিলংস করে।
এই যে প্রসঙ্গ আপনি বলছিলেন যে আসলে ক্লাস্টার পদ্ধতিতে বা এই ধরনের একটা প্রক্রিয়া অবলম্বন করে আসলে সোশ্যাল বিজনেসের এই ধারণাটি আপনারা পরিচালনা করে থাকেন। আমরা একটা বিরতিতে যাব, তবে এটাকেই আমি আপনার কাছে প্রশ্ন হিসাবে রেখে যাচ্ছি যে আপনারা এখানে এনজিও কিংবা এই যে ক্লাস্টার পদ্ধতিতে বিভাজন করে অথবা বিভক্ত করে বা এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে এই ধারণাটি পরিচালনা করার কারণ কি, এর পিছনে উদ্দেশ্য কী এবং কীভাবে সেটা আপনারা পরিচালনা করে থাকেন, এই বিষয়গুলো আপনার কাছে প্রশ্ন আকারে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এবং এই বিষয়টি শুধু বাংলাদেশ না, বৈশ্বিকভাবেও এটি আলোচনা হচ্ছে এবং এমনটিও বলা যায় যে বলা হচ্ছে, যেটা আমরা এই সোশ্যাল বিজনেসের আলোচনা করতে গিয়ে যে হিস্ট্রি কিংবা যে লিটারেচার আমরা যেগুলো পাচ্ছি, যে বাংলাদেশ থেকে এই ধারণাটি অনেক দেশ গ্রহণ করে তার নিজের দেশের মধ্যে ব্যবহার করছে বা সেটা তারা অনুশীলন বা চর্চা করছে। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন নূর ই আলম ভূয়া ভাই। এবং আলম ভাই বা নূর ভাই, যেভাবেই বলি যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, যে এনজিওদেরকে আপনারা সম্পৃক্ত করছেন, পাশাপাশি আপনি বলছিলেন যে আসলে ক্লাস্টার পদ্ধতি বা মেথডে বা অ্যাপ্রোচে আপনারা কাজ করে থাকেন, এই দুইটা বিষয় সম্পর্কে একটু শুনতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে এনজিওকে আমরা যখন সম্পৃক্ত করি তখন এটার মনিটরিংটা অনেক বেশি ইফেক্টিভ হয় এবং এনজিওরা একেবারেই রুট লেভেলে প্রান্তিক কৃষক পর্যায়ে যেতে পারে, প্রান্তিক পর্যায়ে যেতে পারে, গ্রামে গঞ্জে যেতে পারে, যেটা একটা কর্পোরেট ব্যাংক যেটা ওখানে ব্রাঞ্চ খুলে সেটা সম্ভব হয় না, কারণ অপারেটিং কস্টের একটা বিষয় থাকে। সেই জন্য আমরা এনজিওর মাধ্যমে সেই সামাজিক ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছি, একটা কমিউনিটির কাছে যাচ্ছি। প্রান্তিক জনগণের বাইরেও সামাজিক ব্যবসায় এখন মানুষজন সম্পৃক্ত। প্রান্তিক জনগণ একটা বড় অংশ, প্রান্তিক জনগণ একটা বড় অংশ। সেক্ষেত্রে এনজিওগুলো কি সেবা দিয়ে থাকে? এনজিওগুলো যখন কোনো ব্যাংকের সাথে টাই আপ হয়, এমইও হয়, নির্দিষ্ট একটা ইন্টারেস্ট রেটে তারা বড় করে থাকে এবং মাঝখানে একটা স্প্রেড রেখে তারা প্রান্তিক সেই বড়োয়ারদের কাছে চলে যায় এবং সেখানে ছোট 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 আকারের লোন দেয়। 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 50,000, 10,000, 20,000, এরকমও। সেটা ওই ব্যক্তির ক্যাপাসিটি অনুযায়ী, ব্যক্তির ক্যাপাসিটি এবং বিজনেস ক্যাপাসিটি এবং বিজনেস ডিমান্ড। এরপরে আবার সেটা কি ঋণের যে পরিধি বা পরিমাণও তো আস্তে আস্তে বাড়ে, সেটা কি দেখে বাড়ান আপনারা? ঋণের পরিধি বাড়ে হচ্ছে বিজনেস ডিমান্ড দেখে। যে একটা বিজনেস আমি 5 লক্ষ টাকা আমরা ল্যান্ডিং করেছি, একটা পর্যায়ে গিয়ে তার বিজনেস ক্যাপাসিটি বেড়েছে, তার বিজনেস ডিমান্ড এখন বেশি, তখন এই ভ্যালুয়েশন করি আমরা। করার পরে দেখা যাচ্ছে তার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার নাকি মেশিনারি সেট দরকার, সেইখানে আমরা সেটাকে অ্যাসেস করে আমরা তাকে ফান্ডিং করি এবং সেটা তার বিজনেস ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা তার আর সিলিংটা ডিটারমাইন করি, সেটা ডিটারমাইন করে থাকেন। তাহলে এই আলোচনায় বা আপনার আলোচনার সূত্র ধরে এটা যদি একটু আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জেনে নিই, যে তাহলে ব্যাংক বা আপনার ব্যাংক কীভাবে লাভবান হচ্ছে? আমার ব্যাংক লাভবান হচ্ছে দুইভাবে। আমরা যে বড়োয়ার কাছ থেকে যে ডিপোজিটটা যে রেটে আমরা সংগ্রহ করছি, সেখানে একটা স্প্রেড রেখে আমরা এনজিওগুলোকে দিচ্ছি। আচ্ছা, এই স্প্রেডটা আমাদের লাভ। আর দ্বিতীয় লাভবান হচ্ছি, একটা সামাজিক পরিবর্তনে অংশীদার হতে পারছি, একটা দেশের পরিবর্তনে অংশীদার হতে পারছি, একটা দেশের জিডিপি গ্রোথ হওয়ার জন্য অংশীদার হতে পারছি। এটা আমাদের কয়েকভাবে আমাদেরকে নাড়া দেয়। সেই জন্য সামাজিক ব্যবসায় আমরা ব্যবসা করি। এবং এখানে নূর ভাই, যে ঋণ প্রদানের ক্ষেত্রে নারী যারা উদ্যোক্তা অথবা স্টার্টআপের সাথে যারা সম্পৃক্ত হয়, তাদের জন্য কি বিশেষ কোনো সুবিধা বা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি আছে, নাকি নারী পুরুষ একই রকম? এখনও পর্যন্ত প্রান্তিক পর্যায়ে নারীরা ব্যবসা বাণিজ্যে কিন্তু পিছিয়ে। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে উদ্যোক্তা তৈরিতে মানে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা প্রদান করে থাকে। এর মধ্যে ঋণের সুদের হার কম তাদের জন্য এবং নির্দিষ্ট একটা সিলিং ডিটারমাইন করে। নারীদের জন্য সুদের হার কত? নারীদের জন্য সুদের হার 5%।
আচ্ছা, এবং এই ঋণ প্রদান করার ক্ষেত্রে যে সহজ শর্ত অথবা তাদের অবস্থাগুলো বিচার করে যে ধরনের বিজনেস ক্রাইটেরিয়ার মধ্যে সে আছে, এগুলো কি খুব সহজভাবে দেখেন আপনারা নারীদের প্রশ্নে? ব্যাংকের অবস্থান থেকে সবার জন্য রিকোয়ার্ড পেপার, লিগ্যাল ডকুমেন্টস এবং যেগুলো ট্রেড লাইসেন্স এবং যেগুলো বিজনেসের জন্য জরুরি, এবং সেগুলো কিন্তু সেগুলোকে আমরা সহজভাবে দেখার সুযোগ নাই। কিন্তু তাদের লোন রিপেমেন্ট এবং ইন্টারেস্ট রেট এবং মেন্টরিংয়ের যে জায়গাটা, সেটাতে আমরা সহযোগিতা করি। দেখা গেছে যে একজন নারী উদ্যোক্তা তার কোনো ফান্ড ইউটিলাইজেশনটা কিভাবে হবে, তার বিজনেস নেটওয়ার্কটা, তার প্রোডাক্টটা কিভাবে সেল হবে, এগুলো আমরা কানেক্ট করে দিই। আচ্ছা, তাতে নারীরা এগিয়ে যেতে পারছে কেমন? অবশ্যই তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদের এই একটা ব্যাংক থেকে যখন তারা ফাইন্যান্স নেয়, শুধু তারা কিন্তু আর্থিকভাবে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা মেশিনারিজের জন্য সেট আপের ক্যাপিটাল এরকম না। একটা ব্যাংকের সাথে যখন সম্পৃক্ত হয় তখন কিন্তু সে একটা নেটওয়ার্কের মধ্যে ঢুকে। এখানে এই নেটওয়ার্কের মধ্যে বড় ক্লায়েন্ট যেমন ব্যাংকের থাকে, ছোট ক্লায়েন্ট আছে, ছোট ক্লায়েন্ট, এবং বিভিন্ন সময় তারা এই নেটওয়ার্কটাকে একে অপরেরকে মানে অপরিহার্য হয় এবং সে প্রোডাক্ট সেল করতে পারে। ইভেন তাকে বড় ক্লায়েন্টদের থেকে সে মেন্টরিংটাও পায়, কীভাবে তার বিজনেসটা পরিচালনা করবে, এই হেল্পটা তারা পেয়ে থাকে। আমরা একটা বিরতিতে যাব নূর ভাই। তার আগে প্রশ্নটি রেখে যায় যে বাংলাদেশ ব্যাংকের আপনি নির্দেশনার কথা বলছিলেন, বিশেষ করে যারা নারীরা এই উদ্যোক্তার সাথে সম্পৃক্ত হচ্ছে অথবা স্টার্টআপের সাথে সম্পৃক্ত হচ্ছে, তাদের সহজ শর্তে ঋণের যে প্রসঙ্গ বা 5% হারে তাদের ঋণের যে বিষয়টি, এখন প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল বিজনেসের যে ধারণা এবং এখান থেকে একটা কমিউনিটি বা একটা সমাজের মধ্যে যে পরিবর্তন আসা, আর্থিক যে পরিবর্তন নিয়ে আসা সম্ভব, কিংবা একজন ব্যক্তি বা একটা পরিবারের যে আর্থিকভাবে তাদেরকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যে সহযোগিতা করা প্রয়োজন, এই প্রশ্নে ব্যাংকগুলো, শুধু আপনার ব্যাংক না, মার্কেন্টাইল ব্যাংকের কথা বলছি না, সকল ব্যাংকগুলো কিভাবে এটাকে একটা প্রোডাক্ট হিসাবে গ্রহণ করতে পারে দায়িত্বশীলতার প্রশ্নে, জনগণের প্রতি দায়িত্বশীলতার প্রশ্নে, পাশাপাশি এই সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে ইনস্ট্রাকশন আছে বা তাদের যে নির্দেশিকা, এই জায়গাতেও কোনো পরিবর্তন আপনার কাছে মনে হয় কিনা? যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক, সামাজিক ব্যবসা এবং ধারণা এবং এটি কিভাবে পরিচালিত হয় সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন নুরি আলম ভূঁইয়া। নূর ভাই, যে প্রশ্নটি রেখে যাও, অনেকগুলো প্রশ্ন, একটা বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্দেশনা আছে সেটি কি এখন মনে করেন এই সামাজিক ব্যবসা ধারণাটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার প্রশ্নে কোনো পরিবর্তন পরিমার্জন বোধ করেন কিনা? বাংলাদেশ ব্যাংক অলরেডি এই সামাজিক ব্যবসার এমফাসিস দিয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে স্টার্টআপ ফান্ড তৈরি করার জন্য সকল ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনাটা এরকম যে নিট প্রফিটের 1% আপনার স্টার্টআপদের জন্য তার রিজার্ভ রাখতে হবে, সেটা আলাদা করে রাখতে হবে। এবং ব্যাংকগুলো সেই 1% প্রফিটের যে অ্যামাউন্ট, সেখান থেকে স্টার্টআপদেরকে 4% ইন্টারেস্ট সরল সুদে তাদেরকে ঋণ প্রদান করবে। এক্ষেত্রে নারী পুরুষ তো নাই, মানে এখানে নারী পুরুষ সবারই ইন্টারেস্ট রেট 4%। আচ্ছা, এবং এক্ষেত্রে জামানতবিহীন এবং ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে সেই বিজনেসটার। একটা ইনোভেটিভ আইডিয়াটাকে আপনারা কিভাবে মানে মূল্যায়ন করেন? টেকনোলজি অ্যাডাপশন থাকতে হবে, বিজনেসের ডাইভার্সিফিকেশন থাকতে হবে। এটাকে আমরা অ্যাসেস করে আমরা সেটাকে অনবোর্ড করি। আচ্ছা, সেটাকে অনবোর্ড করে থাকেন। এবং এক্ষেত্রে বিশেষ করে এই সোশ্যাল বিজনেসের প্রসঙ্গে, সেটি তো প্রান্তিক জনগণ থেকে শুরু করে যে কেউ এর সাথে সম্পৃক্ত হতে পারে, কিন্তু আমরা তরুণদের ব্যাপারটা একটু আলাদা করে আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে তরুণদের মধ্যে এখন আগের 20-30 বছর আগের তরুণ আর এখনকার তরুণের মধ্যে তো একটা প্রজন্মগত একটা বৈশিষ্ট্য তো আছেই, কিন্তু এখনকার যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা কলেজে পড়ছে বা স্কুলেও পড়ছে এরকম, তারা ছাত্র জীবন বা শিক্ষার্থী জীবন থেকেই কিছু করতে চায়, যে করাটার একটা আর্থিক মূল্য আছে। এই তরুণদের মধ্যে থেকে এই সোশ্যাল বিজনেসে সম্পৃক্ত হওয়ার যে জায়গা অথবা তাদের আগ্রহের জায়গাটা কেমন দেখছেন? এখনকার তরুণরা
এত বেশি এগিয়ে তারা যখন অনার্স বা মাস্টার্সে পড়ে তখনই নিজের ভিতরে তাগিদ অনুভব করে কিছু করার। যে আগে একটা সময় ছিল যে আমি আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আমি ভালো চাকরি করব, মানে মাস্টার্স না হলে কিছু করা যাবে না, এটা ছিল আগের ধারণা। কিন্তু এখন কিন্তু ধারণা পরিবর্তন হয়েছে তরুণদের মাঝে। তারা এখন পড়াশোনার পাশাপাশি কিছু করতে চায় এবং সেটা এন্টারপ্রেনার হতে চায়। তারা চেষ্টা করে যে তাদের তরুণদের এই কীভাবে বেশি মানুষকে রিচ করা যায়, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে হোক, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে হোক, যে কোনো ব্যবসা সে শুরু করে সে কিন্তু সে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করে সে কিন্তু খুব কনজিউমারের কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। এই জিনিসগুলো যখন তাদের মধ্যে একটা কাজ করছে যে মানে যে আমি তো পারবো এবং আমাকে বিজনেস করার জন্য আমি এখন কেন টেক গাই হতে পারবো না, তো তারা করে কি তাদের বিজনেসগুলোকে এরকম টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করে করে সমাজে তাদের স্বপ্নের বাস্তবায়ন করার জন্য তারা এখন খুব বেশি উদ্যোগী। মানে অবস্থার পরিবর্তনে তারা ছাত্র জীবন থেকেই এক ধরনের আগ্রহ বোধ করে বা লেগে পড়ে, এটা তো অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু এই জায়গাতে নূর ভাই যে একটা দীর্ঘ সময় ধরে আমাদের তরুণদের মধ্যে থেকে এক ধরনের বক্তব্য, ঠিক আমি অভিযোগ শব্দটা বলছি না, একটা বক্তব্য আছে যে আসলে ব্যাংকগুলো তাদের খুব সহজে ঋণ দিতে চায় না, ইনোভেটিভ আইডিয়া হলেও হবে না, তার একটা রিসোর্স থাকতে হবে। সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে কি এই ধারণাটা ভিন্ন? অবশ্যই, কারণ হচ্ছে সোশ্যাল বিজনেস তো একটু সফটলি দেখা হয়, আর তরুণদের মাঝে আমরা যদি ভালো বিজনেসগুলোকে আমরা প্রমোট করি সবসময়। সকল ব্যাংকের কথা যদি বলি যে সব ব্যাংকগুলো কিন্তু এখন তরুণদেরকে উদ্যমী তরুণদেরকে উদ্যোক্তা হিসাবে তাদেরকে অনবোর্ড করার জন্য তাদের আলাদা আলাদা করে ফান্ড রাখে এবং সেভাবে তারা ইনভেস্ট করে। মার্কেন্টাইল ব্যাংক তরুণদের জন্য আলাদা একটি প্রোডাক্ট তৈরি করেছে উদয়ন নামে। উদয়ন তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই লোনটি তাদেরকে, এবং এখান থেকে আমরা অনেকগুলো সাকসেসফুল উদ্যোক্তা বের হয়েছে যারা এখন আর ছোট আকারে নাই, বড় আকারে তারা বিজনেস করছে। যে কোনো ব্রাঞ্চ থেকে সেবাটা পাবে নাকি নির্দিষ্ট করা আছে? যে কোনো ব্রাঞ্চে সে অ্যাপ্লাই করতে পারবে, হেড অফিস থেকে এটার অ্যাপ্রুভালটা হবে। তারা কিভাবে সহযোগিতা পায় আপনাদের কাছ থেকে বা মনিটরিংয়ের প্রশ্ন? তরুণ উদ্যোক্তাদের জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে তাদেরকে, আমার যে পার্সোনাল অভিজ্ঞতা, তাদের ট্রেড লাইসেন্স করার অভিজ্ঞতা থাকে না, তখন তাদের সাথে কথা বলে মেন্টরিং করে কোথায় ট্রেড লাইসেন্স করা যায়, কোথায় ট্রেড লাইসেন্সগুলো করে তারপরে আরজিএসসি থেকে কিভাবে তাদের লিমিটেড কোম্পানি নিবন্ধন করা হয় এবং তারা কিভাবে কি ফর্মালিটিসগুলো মেনটেন করে লিগ্যাল রিকোয়ারমেন্টস পেপারগুলো তৈরি করে তারা কিভাবে ব্যাংকে অ্যাপ্লাই করবে। এবং দেখা গেছে যে সেখানে কিন্তু একটা ফিনান্সিয়াল সামারিও দরকার হয় প্রতিষ্ঠানের স্ট্রেংথ বোঝানোর জন্য। তো এই জিনিসগুলো আমরা এগুলো প্রোভাইড করে থাকি। এই সামাজিক ব্যবসা সম্পর্কে আপনি যে কাজ করছেন এবং মানুষের যে আগ্রহ দেখছেন, সেটা প্রান্তিক জনগণ কিংবা তরুণ বা অন্যান্য বয়সের যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন, এই সকলের উদ্দেশ্যে আপনার কাছ থেকে শুনতে চাই খুব ছোট্ট করে, সকলের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের একটা তরুণ উদ্যোক্তা কুষ্টিয়ায় বাড়ি, সে 10টা ল্যাপটপ কেনার জন্য টাকা ধার করেছে, করে সে 10 জনকে ট্রেনিং দিয়েছে এবং সে নিজেও এই ট্রেনিংটা আগে নিয়েছে। প্রায় 40 জন তার সাথে কাজ করে এবং তারা ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারা বিভিন্ন দেশ থেকে কাজ আনে, সে কাজগুলো করে। এবং এই উদ্যোক্তা সে একটা 5তলা বিল্ডিং করে দিয়েছে তার বাবাকে। তো তরুণদের জন্য আমার এই মেসেজটা সেটা হচ্ছে যে কেন নয়, আমরা পারবো না কেন, আমরাও পারবো, শুধু দরকার আমাদের সঠিক দিক নির্দেশনা এবং সঠিক লক্ষ্য। এই দুটি ঠিক থাকলেই সকলে পারবে। এবং কুষ্টিয়ার সেই কলেজ পড়ুয়া তরুণ যদি পারে, নিশ্চয়ই তার সক্ষমতা আর তার এই সদিচ্ছাকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখছি এবং অন্য যারা আছেন তারাও এগিয়ে যাবেন এই প্রত্যাশায় আমরা করছি। নুর আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল 9কে এবং ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।